কণ্ঠশীলন আয়োজিত স্বাগত সংলাপের অনুষ্ঠানে দর্শক শ্রোতা এবং এই নেটের দুনিয়া যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন গত সপ্তাহেও স্বাগত সংলাপের একটি অনুষ্ঠান হয়েছে, আজকে দ্বিতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কণ্ঠশীলনের একক আবৃত্তি যারা করেন তারাই অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন কবির কবিতা নিয়ে তারা উপস্থিত হয়েছেন। শুরুতেই আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আরম্ভ করতে চাই আজকের অনুষ্ঠানে, কিন্তু এর মধ্যেই যারা যুক্ত হতে পারেননি কিংবা আমাদের এই অনুষ্ঠান খুঁজে পাচ্ছেন না, তাদেরকে অনুরোধ করি তারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। ফেসবুকে লিঙ্কটি দেয়া হয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠানে আসতে পারবেন। আমরাও খুব প্রত্যাশা করি আপনারা থাকবেন। যাই হোক, আমরা শুরু করছি রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের এই কবিতা নিয়ে আসবেন আমাদের সামনে কণ্ঠশীলন প্রশিক্ষকও বটে নরোত্তম হালদার। কবিতাটি রবীন্দ্রনাথের শেষ সপ্তক কাব্যগ্রন্থে সংযোজিত হয়েছে এই রবীন্দ্রনাথের প্রয়াণের প্রায় 5-6 বছর আগে, অর্থাৎ রবীন্দ্রনাথের বয়স যখন 74-75 বছর বয়স, তখন এই কবিতাটি তিনি লিখেছেন। কবিতার নাম আমি। আবৃত্তি করছেন নরোত্তম হালদার। এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি। সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতের আধার দিনের জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি আমি জড়। কারো চেয়ে নৈক আমি বড়। চলতে পথে কখনো বা বিচ্ছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে। দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো। খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো। এমনি করে দিন কেটেছে, হবে সেদিন সারা বে সর্বসাধারণের ধারা। সুধাও যদি, সব শেষে তার রইল কি ধন বাকি? স্পষ্ট ভাষায় বলতে পারি তা কি? জানি এমন কিছু নাই যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে মানিক, নয় সে সোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। এই দেখো না, শীতের রোদে দিনের স্বপ্নে বোনা সেগুন বনে সবুজ মেশা সোনা। সজনে গাছে লাগলো ফুলের রেশ, হিমঝুরির হৈমন্তী পালা হয়েছে নিঃশেষ। বেগনি ছায়ায় ছোঁয়া লাগা স্তব্ধ বটের শাখা, ঘোর রহস্যে ঢাকা। ফলসা গাছের ঝরা পাতা গাছের তলা জুড়ে, হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে। গরুর গাড়ি মেঠো পথের তলে, উড়তি ধুলোয় দিকের আঁচল ধূসর করে চলে। নীরবতার বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বাঁশি ভৈরবী সুরানে। কাজ ভোলা এই দিন, নীল আকাশে পাখির মতো নিঃসীমে হয় লীন। এরই মধ্যে আছি আমি, সব হতে এই দামি। কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা। জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। ওই যে আমার কুয়োতলার কাছে, সামান্য ওই আমের গাছে, কখনো বা রৌদ্র খেলায় প্রভু শ্রাবণ ধারা। সারা বরষ থাকে আপন হারা,
সাধারণে অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে গোপন মাটির তলে শিকরে তার শিহর জাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে, আছি আছি, এই যে আমি আছি। পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি, দিকে দিগন্তরে চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। এমনি করে মাঝে মাঝে সোনার কাঠি আনে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে, কভু কবির গানে। অলস মনের শিয়রেতে কে সে অন্তর্যামী, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি, যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা। সেসব নিমেষ রয় কি না রয় কোনোখানে, কেউ তাহাদের জানে বা নাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী। অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আমি আছি, যে বাণীতে উঠে নাচি। মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি, তারার মাল্য পরি। স্যার ভাই আনমিউট করে নেন। সেই আমির কথা রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। আমাদের শিক্ষাগুরু ওয়াহিদুল হকের কথা খুব মনে পড়ে, কারণ তিনি অনুষ্ঠানের নাম যখন স্বাগত সংলাপ রেখেছেন, এমন কথাগুলো কবির না হয়ে যেন আবৃত্তি শিল্পীর নিজের হয়ে ওঠে, সেইখানটাই স্বাগত সংলাপের আসল উপলব্ধি। আমাদের পরের আবৃত্তি শিল্পী আফরিন খান আসছেন দুটো কবিতা নিয়ে পরপর। তিনি প্রথমে পড়বেন কবি জন্ম রাসেল আশিকির একটি কবিতা, খুব জনপ্রিয় কবি এবং তার কবিতা বহুল আবৃত্তি হচ্ছে, তিন কন্যা রিলোটেড। এই দুটো কবিতা পরপর করবেন। মল্লিকান সেনগুপ্ত দীর্ঘ সময় এই পৃথিবীতে থাকতে পারেননি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। শুরু করবেন আফরিন খান। শান্তি ও সম্পদের দেবতারা এক হয়ে সিদ্ধান্ত নিলেন, পৃথিবীতে এমন একটি রক্তপিণ্ড দরকার যা সামনে পেছনে দেখবে সমান। মহাপ্রকৃতি মেনে নিলেন সেই সিদ্ধান্ত। বললেন, আরশের কুদরতি আর পাতালের নিস্তব্ধতা থেকে তাকে রেখেছি মানব বীজে। তার জন্ম হবে ঘাস জন্মের মতো কঠিন অন্ধকার থেকে, এবং সে জগতে রাজত্ব করবে সিংহাসন ছাড়াই। হবে এমন এক ভাষার সন্তান, যে ভাষা পৃথিবীর সবচেয়ে সংগ্রামী, সবচেয়ে আবেদনময়ী। কিন্তু হে আমার সব্যসাচী সব জান্তা জ্ঞানীকুল, শুনে রাখো, কলিযুগে সেই হবে সত্য প্রাণ, সেই হবে সপ্ত নরকের চাঁদ এবং অষ্ট স্বর্গের বাঁশি। পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝবে সে, এবং প্রাণীগুলো বুঝবে তার অন্তর্ভাষা। সে সত্য কথা বলবে, এবং তাকে আড়াল করে রাখা হবে মিথ্যা ও মৃত্যুর ছায়া থেকে। যেভাবে এতদিন কারো কারো মন থেকে ভুলিয়ে রাখা হয়েছিল তাকে, যা থেকে কোনো চতুর ব্যক্তি
জগতে আবিষ্কার করেছে ভুল শব্দটি। সে এখন মাতৃগর্ভের আনন্দ আলোয় পূর্ণ হচ্ছে। আমি তার পূর্ণ জীবন চাই। মহাপ্রকৃতির ইচ্ছে মাত্র। সর্বমর্তের দূত এসে বললেন, পৃথিবীর জন্য আরেকটি জন্ম বাকি। তোমার প্রভু তোমাকে সেই জন্মের বর দিয়েছেন। তুমি জন্মাও। প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। তবে কোন জন্মের কথা বলছেন প্রেমদূত? কবি জন্ম। প্রাচীন গুহার গোপন রশ্মিতে যে জন্ম চির নতুন। সালাম দেবতাগণ, আর পূর্ণ সমর্পণ মহান প্রভুর কাছে। তবুও ফিরিয়ে নিন এই 10মুখী চোখ, কান, মাথার জীবন। প্রভু আমাকে পিতা পুত্রের জীবন দান করুন। অতি সাধারণ করে পাঠান মানুষের কাছে। প্রেমদূত বললেন, প্রাপ্তিতে বিচলিত হইও না, নত থেকো দায়িত্বে। তোমাকে দেওয়া হচ্ছে অদৃশ্য জগতের ভার, যা তুমি দেখবে এবং দেখাবে মানুষকে। সবাই দেখবে তোমার শীর্ষ মাথাটি এবং সম্বোধন করবে কবি বলে। তুমি তাকালে সুন্দরী হয়ে উঠবে ধরিত্রীর রমণীক কুল। কুমারীর দেহে প্রস্ফুটিত হবে লাবণ্য ফুল। তুমি শব্দ ধরো, কথা বলো প্রাণ খুলে, আর ভাষার মাধ্যমে প্রবেশ করো সবার আত্মার ভেতরে। একটি মার্গীয় আলোর ভেতর থেকে এইভাবে কবি জন্ম, আর কবিতার সাথে বসবাস। আমার সাথে থাকবে যখন মা দিদিমার ছাপ, আমি তখন আদ্যিকালে পুরনো সংলাপ। আমায় দেখে বলবে ওরা, ঘরোয়া সুন্দরী, গায়ে আমার সোনার শেকল, পোষ মানানোর দড়ি। আমার কোনো আকাঙ্ক্ষা নেই, ইচ্ছে আমার বন্দি। চ্যানেল খুলে নতুন নতুন রান্না শেখাই মন দি। বাধ্য আমি লক্ষ্মী মেয়ে, গোছানো সংসারী, নিজেকে উৎসর্গ করে সাজিয়ে তুলি বাড়ি। আজও আমার শ্বশুরালয় পিতৃলোকের পুঁথি, চর্চাপুরো সইছি, কিউকি সাজ ভি কভি বাহুথি। আমি যখন সৃষ্টি ছাড়া, পোষ মানি না কারো, কিল খেয়ে কিল হয় না হজম, ঝাড়লে পাল্টা ছাড়ো। ওরা বলবে, এই মেয়ে তো মুখরা দজ্জাল, থামাও ওকে, চতুর্দিকে ছড়াও ইন্দ্রজাল। পুরুষই কাজ, আমি তো আর চাই না হতে লতা। ভালোবাসার শর্ত হবে সাম্য স্বাধীনতা। তুমি আমার বন্ধু, আমার জানে জিগার সঙ্গী, কিন্তু আমি মানব না আর প্রভু সাজার ভঙ্গি। আমি তোমার দাবা খেলায় আর হব না বরে, খেলবো নিজে স্বয়ং সিদ্ধা, খেলবো, লড়বো, জিতবো রে। আমি যখন 21 শতক, সেক্স অ্যান্ড দ্য সিটি, ফিমেল এবং ফেমিনিস্টের চাই না খিটিমিটি। লাস্য এবং লঙ্কা বাটায় আমারই নির্মাণ। আমি প্রথম গাইতে শিখি নিজের লেখা গান। নিজের জন্য খরচ করি নিজেকে প্যাম্পার। আত্মত্যাগের গল্প থাকুক ঝিলকে উসপার। থোড়াই কেয়ার করি সমাজ, একলা থাকা নারী। ডাকলে কাছে আসবে তুমি, নাও ডাকতে পারি। সবাইকে ধন্যবাদ। এবারে কবিতা নিয়ে আসবেন আমাদের বিখ্যাত কবি, সে শিশুকাল থেকে যার নাম কানে আসে, হৃদয়ে বাস করে, সেই সুকুমার রায়। সুকুমার রায় বংশ পরম্পরায় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন মানুষ। তার শব্দকল্পদ্রুম নিয়ে আসবেন নিবিড় রহমান। এরপরে তিনি আরেকটি কবিতা পড়বেন, সেইটি আমি পরে বলছি। আগে শব্দকল্পদ্রুমটা আমরা শুনে নিই। এটি 1923 সালে প্রথম প্রকাশিত হয়, আবুল তাবুল থেকে সংগৃহীত হয়।
নিবিড় রহমান। ঠাস ঠাস ডুমডাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধুপধাপ ও কি শুনি ভাইরে, দেখছো না হিম পরে যেও না কো বাইরে, চুপ চুপ ওই শোন, চুপ চুপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস, খেস খেস ঘ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে, দুর্দার চোরমার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর বন বন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই দিনটা, ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোচা মারে বুঝি সরে পড়ে এইবার, মালকোচা মারে বুঝি সরে পড়ে এইবার। কয়টা আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভাগ শুনবেন মাত্র তারাপদ রায়, কবি তারাপদ রায়ের। এইটি প্রকাশের সময়কাল 2002। তো আমি নিবিড় রহমানকে এই মাতাল সমগ্র থেকে নেয়া মাতাল গল্পটি আবৃত্তি করার জন্য আহ্বান করছি। নিবিড় রহমান। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধেবেলায় বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। কি করবে? আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম, কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক প্যাক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তার তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, আর বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটা খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এইবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই, বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চাট করে দুপ্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে তা সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বাকি। গিন্নি বলল, কি বলছো, 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়ো লাগে। ও, আমি ভুলেই গিয়েছিলাম, সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা? তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেটে চালান দিলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি? হ্যাঁ, ও গ্যাসের উপর সিঙ্ক চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ
আমি কোনো রিস্ক নেই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাড়ি গিয়ে চুপ করে একটু বসো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাতে আলমারিতে আরো এক পেক গিললাম। তিনটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখন হেসেই চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, ছবির তাহলে পাত্রী দেখছি। গিন্নি, শোনো, তুমি মুখে জলে ঝাপটা দিয়ে কোথাও একটু চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনো বুদ্ধি ছবির কিচ্ছু টের পায়নি। কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। ছবির এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখন হেসে চলেছে। কারণ আমি কখনো আহ, ইয়ে নেই না, আহ, কি যেন নেই না, ও হ্যাঁ, আলু নেই না। মাতাল মাতাল শেষ করলেন নিবিড় রহমান। সত্যি নিবিড়ের কণ্ঠে মাতাল ভালোই প্রকাশ পেল, যদিও আবৃত্তি শিল্পী আমাদের মাতাল নন। এইবারে আমাদের সোহেল রানা, যিনি এই কারিগরি দিকটি লক্ষ্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের, যন্ত্র নিয়ে নাড়াচাড়া করছেন, যন্ত্রণায় পড়ছেন, তিনি সোহেল রানা আবৃত্তি করবেন আনিসুল হকের কবিতা মানুষ জাগবে ফের, তার অংশ বিশেষ। আনিসুল হক নবীনদের খুব প্রিয় কবি। তিনি একাধারে সাহিত্যর নানা শাখায় কাজ করেন, সাংবাদিকতাও করেন, কিন্তু লেখাপড়া তো করেছিলেন, ইঞ্জিনিয়ারও হয়েছিলেন। সব ছেড়ে দিয়ে সাহিত্যের পিছনে, সাহিত্যের কাজেই নিজেকে অর্পণ করেছেন। তারই কবিতা মানুষ জাগবে ফের, তার কিছু অংশ পড়ছেন সোহেল রানা। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ। নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত। জয়নুলের কাকেরা করে কা কা স্বদেশ ভাগাড়ে। কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই। হতাশা ও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্য কল্প নেই। মানুষ নিরাশ আজ। মানুষের আস্থা নেই আলোকের প্রতি। মানুষ নিরন্ন আজ। মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি। চারিদিকে অন্ধকার, ছিদ্রহীন, শেষহীন অদ্ভুত আধার। বিলাপ ও আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই। আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই। উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই। সামরিক উর্দি ছাড়া আর কোনো ভগবান নেই। মানুষ ঘুমিয়ে সব, বেঘরে অঘরে, যেন অনন্ত শয়নে। তথাপি হে সাথী, হে কৃষক, ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু, শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে তাঁতি, মাঝি মাল্লা, কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো। একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে দেখো, শুনতে পাও কিনা বাজে সেই অগ্নিবীণা। নয় কোনো মায়াবী আহ্বান, নয় কোনো অলৌকিক দেবদূত বাণী। মানুষের কণ্ঠ থেকে বজ্র উঠে আসে, মানুষের কণ্ঠ থেকে অগ্নি উঠে আসে। আবার মিনতি করি, কান পেতে শোনো। শোনা যায় জাগরণী আজান অভয়, জয় বাংলা, বাংলার জয়। মানুষের জাগরণ অপূর্ব, বিশাল।
সবকিছু ভেঙে ভেঙে সাজায় নিজস্ব রঙে। ঈশ্বরের ভয়, ভীতি, নিষেধাজ্ঞা তুচ্ছ হয়ে যায়। 1971 তার উজ্জ্বল প্রমাণ। মানুষের জাগরণ অপূর্ব সুন্দর, মুমূর্ষু বিড়াল যেন বাঘ হয়ে যায়। যে জাতি কখনো ইতিহাসে কোনো দূর অতীতেও পররাজ্যে করেনি হামলা, সে জাতীয় অস্ত্র তুলে নেয়। কলিমুদ্দি শেখ মুই, অমপুরে বাস আমার, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধে গেছিলাম। মুই তো একলা নও, অনেকে আসিল সাথে, লাঙ্গল ফেলিয়া বাহে, এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত। ঘরের বাহির হয়া ঝাঁপ দিই আকুল গাঙেতে, চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন আছে, তো এক সোনার খাঁচায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোড়ে ভাসি ভাসি যুদ্ধে চলে যাই, আমার দেশের লাগি কলিম কিষান মুই যুদ্ধে চলে যাই। মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলে যাই, দুমুঠা ভাতের লাগি যুদ্ধে চলে যাই। বুকের ভেতরে মোর জয় বাংলা জ্বালি দেয়, জানি না এ কিসের আগুন। 71 জেগে ওঠে অযুত বাঙালি, তার সাথে হাত ধরে প্রতিরোধ গড়ে তোলে হরিত প্রকৃতি। সবুজ পত্রালি তার গহন শ্যামলে ঢাকে গেরিলার সশস্ত্র শরীর। উত্তাল নদীরা ভাঙে আগ্রাসীর ক্রুর যোগাযোগ। তীব্র স্রোতে ঢেউয়ে ঢেউয়ে গড়ে তোলে দৃঢ় প্রতিরোধ। বাংলার জোনাকি সব গেরিলাদের দেখায় আলো। মৃত্তিকা বুকের মাঝে মুক্তিদের ধরে রাখে যেন বা বাংকার। বাংলার প্রান্তর, ফুল ফল ভাত পানি, বৃক্ষ নদী পাখি ও পতঙ্গ মানুষের জাগরণে জেগে ওঠে নিজস্ব মহিমে। আবার আসবে সেই সময়ের বাঁক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর। 30 লক্ষ শহীদের রক্তের দোহাই, অযুত বীরাঙ্গনার সম্ভ্রমের কিরাত। আবার আসবে এক মহান প্লাবন, জন্ম নেবে আরেকবার শেখ মুজিবুর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার? মানুষের অগ্রযাত্রা বন্ধ করে সাধ্য আছে কার? মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্যিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। আমরা এই বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই, তাঁর স্মৃতির প্রতি আমাদের অনুষ্ঠানের এই পক্ষ থেকে, সবার পক্ষ থেকে বারবার শ্রদ্ধা জানাই। সোহেল রানা সেরকম একটি কবিতাই সঙ্গে নিয়েছিলেন এবং আমাদের শোনালেন। এইবারে রবীন্দ্রনাথ নিয়ে আসছেন শিরিন ইসলাম। তিনি রবীন্দ্রনাথের চিত্ররূপের বাণী আবৃত্তি করবেন। শিরিন ইসলাম। ধন্যবাদ সরোর ভাই আপনাকে। আমি আবৃত্তিতে চলে যাচ্ছি। আপনারা দর্শক আপনারা জেনেছেন যে আমি কোন কবিতাটি আবৃত্তি করছি। প্রাঙ্গণে নামলো অকাল সন্ধ্যার ছায়া, সূর্যগ্রহণের কালিমার মতো। উঠল ধ্বনি, খোলো দ্বার। প্রাণ পুরুষ ছিল ঘরের মধ্যেই, সে কেঁপে উঠল চমক খেয়ে, দরজা ধরল চেপে, আগলের উপর আগল লাগলো। কম্পিত কণ্ঠে বললে, কে তুমি? মেঘমন্দ্র ধ্বনি এলো, আমি মাটি রাজত্বের দূত, সময় হয়েছে, এসেছি মাটির দেনা আদায় করতে। ঝনঝন বেজে উঠল দ্বারের শিকল, থরথর কাঁপল প্রাচীর, হায় হায় করে ঘরের হাওয়া, নিশাচরের ডানার ঝাপট আকাশে আকাশে, নিশিথিনী হৃৎকম্পনের মতো। ধক 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 আঘাতে খান খান হলো দ্বারের আগল, কপাট পড়ল ভেঙে। কম্পমান কণ্ঠে প্রাণ বললে, হে মাটি, নিষ্ঠুর, কি চাও তুমি? দুধ বললে, আমি চাই দেহ। দীর্ঘ নিঃশ্বাস ফেললে প্রাণ, বললে, এতকাল আমার লীলা এই দেহে, এর অনুতে অনুতে আমার নৃত্য, নাড়িতে নাড়িতে ঝংকার, মুহূর্তে কি উৎসব দেবে ভেঙে?
দীর্ণ হয়ে যাবে বাঁশি, চূর্ণ হয়ে যাবে মৃদঙ্গ, ডুবে যাবে এর দিনগুলি অতল রাত্রির অন্ধকারে। দুধ বললে, ঋণে বোঝাই তোমার এই দেহ, শোধ করবার দিন এলো, মাটির ভান্ডারে ফিরবে তোমার দেহের মাটি। প্রাণ বললে, মাটির ঋণ শোধ করে নিতে চাও, নাও, কিন্তু তার চেয়ে বেশি চাও কেন? দুধ বিদ্রূপ করে বললে, এই তো তোমার নিঃস্ব দেহ, কৃষ্ণ ক্লান্ত কৃষ্ণ চতুর্দশীর চাঁদ, এর মধ্যে বাহুল্য আছে কোথায়? প্রাণ বললে, মাটি তোমার, রূপ তো তোমার নয়। অট্টহাস্যে হেসে উঠল দুধ, বললে, পারো যদি দেহ থেকে রূপ নাও ছাড়িয়ে। প্রাণ বললে, পারবই, এই পণ আমার। প্রাণের মিতা মন, সে গেল আলোক উৎসের তীর্থে। জোরহাত করে বললে, হে মহাজ্যোতি, হে চিরপ্রকাশ, হে রূপের কল্প নির্ঝর, স্থূল মাটির কাছে ঘটিও না তোমার সত্যের অপলাপ, তোমার সৃষ্টির অপমান। তোমার রূপকে লুপ্ত করে সে কোন অধিকারে? আমাকে কাঁদায় কার অভিশাপে? মন বসল তপস্যায়। কেটে গেল হাজার বছর, লক্ষ বছর। প্রাণের কান্না থামে না। পথে পথে বাটপারি, রূপ চুরি যায় নিমেষে নিমেষে। সমস্ত জীবলোক থেকে প্রার্থনা ওঠে দিনরাত, হে রূপকার, হে রূপরসিক, যে দান করেছ নিজ হাতে, জড়দানব তাকে কেড়ে নিয়ে যায় যে, ফিরিয়ে আনো তোমার আপন ধন। যুগের পর যুগ গেল, নেমে এলো আকাশ বাণী। মাটির জিনিস ফিরে যায় মাটিতে, ধ্যানের রূপ রয়ে যায় আমার ধ্যানে। বর দিলেম, হারা রূপ ধরা দেবে, কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে তোমার দৃষ্টির উৎসবে। রূপ ফিরে এলো দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি, চারদিক থেকে ছুটে এলো রূপের প্রেমিক। আবার দিন যায়, বৎসর যায়, প্রাণের কান্না থামে না। আরো কি চাই? প্রাণ জোরহাত করে বলে, মাটির দূত আসে, নির্মম হাতে কণ্ঠযন্ত্রে কুলুপ লাগায়, বলে, কণ্ঠনালী আমার। শুনে আমি বলি, মাটির বাঁশিখানি তোমার বটে, কিন্তু বাণী তো তোমার নয়। উপেক্ষা করে সে হাসে, শোনো আমার ক্রন্দন, হে বিশ্ববাণী, জয়ী হবে কি জড় মাটির অহংকার? সেই অন্ধ, সেই মুখ তোমার বাণীর উপর চাপা দেবে চিরমুকুত্ব। যে বাণী অমৃতের বাহন, তার বুকের উপর স্থাপন করবে জ্বরের জয়স্তম্ভ। শোনা গেল আকাশ থেকে, ভয় নেই, বায়ু সমুদ্রে ঘুরে চলে অশ্রুবাণীর চক্রলহরী, কিছুই হারায় না। আশীর্বাদ এই আমার, সার্থক হবে মনের সাধনা, জীর্ণ কণ্ঠ মিশবে মাটিতে, চিরজীবী কণ্ঠস্বর বহন করবে বাণী। মাটির দানব মাটির রথে চড়ে যাকে হরণ করে চলেছিল, মনের রথ সেই নিরুদ্দেশ বাণীকে আনবে ফিরিয়ে কণ্ঠহীন গানে। জয়ধ্বনি উঠল মর্তলোকে, দেহমুক্ত রূপের সঙ্গে যুগল মিলন ঘটল দেহমুক্ত বাণীর। প্রাণ তরঙ্গিনীর তীরে, দেহনিকেতনের প্রাঙ্গণে। মিনহাজুল বশীর শোভন হাইওয়ে দিয়ে আসছে নাকি? না, তার কবিতার নাম হাইওয়ে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা নিয়ে আসছেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের খুব প্রিয় একজন কবি ছিলেন। খুব বেশি দিন হয়নি উনি প্রয়াত হয়েছেন। তার একটি কাব্যগ্রন্থ পাগলা ঘন্টি, পাগলা ঘন্টি কাব্যগ্রন্থ 1981 সালে প্রকাশিত হয়। তারই থেকে হাইওয়ে বাছাই করেছেন মিনহাজুল বশীর শোভন। বিঘের পর বিঘে এখন সাদা শটান রজনীগন্ধার চাষ চলেছে। খাল বিল আর হাজা মজা পুকুর ইজারা দিয়ে ফোটানো হচ্ছে পদ্ম। অভদ্রা বর্ষাকাল, শেয়ালে চাটে বাঘের গাল, উঠোনে এক হাঁটু কাদা। অল্প একটু রোদ উঠতেই গাল ফোলা গোবিন্দ সামন্তের বুড়ি ঠাকমা তাই পিচ ঢালা হাইওয়ের ওপরে তার 3.5 কাঠা জমির ধান শুকিয়ে নিচ্ছেন। গোবিন্দ কোথায় জিজ্ঞেস করে জানা গেল যে, যেহেতু এখন জমিতে আর কিছুই নাই বাবু, তাই হাওড়ার ছেলে গোবিন্দ মেদিনীপুরের দেউলিয়া বাজারে চায়ের দোকানে কাজ নিয়েছে।
নদী পেরোলে কোলাঘাট, কোলাঘাট ছাড়ালে দেউলিয়া বাজার। সেখানে বাস থেকে নেমে উইকেন্ডের শৌখিন বাবুরা গোবিন্দ সামন্তের মালিকের দোকান থেকে এক ঠোঙা মুড়ি, বিট নুন ছেটানো দুটো আলুর চপ আর এক ভাঁড় চা খেয়ে ফের বাসে ওঠে। তারপর কেউ ঝাড়গ্রাম, কেউ টাটানগর, কেউ জুনপুট কি দীঘার দিকে চলে যায়। রজনীগন্ধার পদ্মগুলো ঝুড়ি বোঝাই হয়ে ট্রাকে ওঠে, তারপর ট্রাক বোঝাই হয়ে বিয়ে বাড়ি, জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ আর মরার খাটিয়া সাজাবার জন্যে হাওড়া ব্রিজ আর নতুন বাজারের ফুলের দোকানে চলে আসে। কিন্তু বুড়ি ঠাকমা তার ধান কিছুতেই ছাড়তে চায় না। NH6 এর উপরে সারা দুপুর সে তার ধান আগলে বসে থাকে, আর পেট ফলে ঢাকা ট্রাক দেখলেই লাঠি উঁচিয়ে কাক তাড়ানোর ভঙ্গিতে বলে, হুশ। বশির শোভন আরেকটি কবিতা আমাদের শোনাবেন, কুলি মজুর, কাজী নজরুল ইসলামের। এইটি সাম্যবাদী থেকে নিয়েছেন। সাম্যবাদীর সেই নিপীড়িত শ্রমজীবী মানুষের প্রতি কবির যে শ্রদ্ধা জ্ঞাপন, তাকে নিয়ে এই কবিতাটি, কুলি মজুর, মিনহাজুল বশির শোভন। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ থেকে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবি দুর্বল? যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারই দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটি নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের, সকল দেশের, সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। মিনহাজুল বশির শোভন, বেশ বেশ হয়েছে।
সেই তো নজরুল ইসলামের সেই অমর পংক্তিগুলো আমাদের বারবার পড়ার বিষয় আছে, ভাবনার বিষয় আছে। নজরুল ইসলাম যুগে যুগে বাঙালির হৃদয়ে বাস করবেন। এবারে হুমায়ুন আহমেদকে নিয়ে আসবেন কণ্ঠশীলন সম্পাদক রইসুল ইসলাম। হুমায়ুন আহমেদ ত্রাণ কার্য নিয়ে, ত্রাণ দিতে গিয়ে এবং তার নানা রকম ঘটনা নিয়ে ছোট গল্প, সেইটি হুমায়ুন আহমেদ তার লেখায় এনেছেন, কণ্ঠে নিয়ে আসবেন রইসুল ইসলাম। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে থেকে চলে গেছেন, এই তো ইতিমধ্যে ৮ বছর হয়ে গেছে, দেখতে দেখতে পেরিয়ে গেল। অথচ তার বই পুস্তক তরুণদের মাঝে কি সাড়া ফেলেছিল, এখনো তার বই খুঁজে ফেরে তরুণরা। টেলিভিশন নাটকের সংলাপে নতুন এক ধরন সংযোজন করেছিলেন তিনি, যেগুলো এখনো অনেকের মুখে মুখে চলে সবসময়। যাই হোক, রইসুল ইসলাম আবৃত্তি করবেন ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্য। ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্য, রইসুল ইসলাম। ফজলুল করিম সাহেব গম্ভীর মুখে বললেন, মাঝে মাঝে বড় ধরনের ক্যালামিটির প্রয়োজন আছে, বন্যার খুব দরকার ছিল। বলেই তিনি পানের পিক ফেলে কড়া করে তাকালেন ইয়াজউদ্দিনের দিকে। ইয়াজউদ্দিন ভয়ে কুঁচকে গেল। পানে কি জর্দা দেওয়া ছিল ইয়াজউদ্দিন? ইয়াজউদ্দিন হ্যাঁ না কিছুই বলল না। ফজলুল করিম সাহেব দ্বিতীয়বার পানের পিক ফেলে বললেন, তোমরা কোনো কাজ ঠিক মতো করতে পারো না, আমি কি জর্দা খাই? আরেকটা পান নিয়ে আসি স্যার। তিনি জবাব দিলেন না। তার মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, সেই সঙ্গে ক্ষীণ সন্দেহ হচ্ছে যে ইয়াজউদ্দিন নামের বোকা বোকা ধরনের এই লোকটা ইচ্ছে করে তাকে জর্দা ভর্তি পান দিয়েছে। এরা কেউ তাকে সহ্য করতে পারে না, পদে পদে চেষ্টা করে ঝামেলায় ফেলতে। ইয়াজউদ্দিনের উচিত ছিল ছুটে গিয়ে পান নিয়ে আসা, তা না করে ক্যাবলার মতো জিজ্ঞাসা করছে, আরেকটা পান নিয়ে আসি স্যার, হারামজাদার কাকে বলে? তিনি বিরক্ত মুখে বললেন, রিলিফের মালপত্র সব উঠেছে? রোগা লম্বা মতো এক ছোকরা বলল, ইয়েস স্যার। ছোকরার চোখে সানগ্লাস। সানগ্লাস চোখে দিয়ে একজন মন্ত্রীর সঙ্গে কথা বলা চূড়ান্ত অভদ্রতা। এটা কি এই ছোকরা জানে? অবশ্য পুরোপুরি মন্ত্রী তিনি নন, প্রতিমন্ত্রী, মন্ত্রীদের দলের হরিজন। তিনি যখন কোথাও যান তার সঙ্গে টিভি ক্যামেরা থাকে না, বক্তৃতা দিলে খবরের কাগজে সবসময় সেটা ছাপাও হয় না। কাজেই এই ছোকরা যে সানগ্লাস পরে তার সঙ্গে কথা বলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। তবু তিনি বললেন, আপনার চোখে সানগ্লাস কেন? চোখ উঠেছে স্যার। ছোকরা সানগ্লাস খুলে ফেললো। তিনি আটকে উঠলেন। ভয়াবহ অবস্থা। তার ধারণা ছিল চোখ ওঠা রোগ দেশ থেকে বিদায় হয়েছে, এখন দেখা যাচ্ছে পুরোপুরি বিদায় হয়নি। এই ছোকরার কাছ থেকে হয়তো তার হবে। এখনই কেমন যেন চোখ কড়কড় করছে। তিনি বিরক্ত মুখে বললেন, আমরা অপেক্ষা করছি কি কারণে? সারেং এখনো আসেনি স্যার। আসেনি কেন? বুঝতে পারছি না স্যার, 9টার সময় তো আসার কথা। তিনি ঘড়ি দেখলেন, 11টা 20 বাজে। তার 11টার সময় উপস্থিত হবার কথা ছিল, তিনি কাঁটায় কাঁটায় 11টার সময় এসেছেন, অথচ তার বিয়ে এসেছে 11টা 10-এ। প্রতিমন্ত্রী হবার এই যন্ত্রণা। ডেকে চেয়ার আছে স্যার, ডেকে বসে বিশ্রাম করুন, সারেংকে আনতে লোক গেছে। তিনি অপ্রসন্ন মুখে ডেকে রাখা গদিওয়ালা বেতের চেয়ারে বসলেন। সামনে আরো কিছু খালি চেয়ার আছে, কিন্তু তার সঙ্গের কেউ সেই সব চেয়ারে বসলো না। তিনি দরাজ গলায় বললেন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কতক্ষণে লঞ্চ ছাড়বে কোনো ঠিক নেই। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে সময় মতো কিছু হয় না। বন্যাটা অবশ্য স্যার সময় মতো আসে। তিনি অপ্রসন্ন মুখে তাকালেন। কথাটা বলেছে সানগ্লাস পরা ছোকরা। কথার পিঠে কথা, ভালোই বলেছে। তিনি নিজে তা পারেন না। চমৎকার কিছু কথা তার মনে আসে ঠিকই, কিন্তু তার কথাবার্তা শেষ হওয়ার অনেক পরে। তিনি চশমা পরা ছোকরার দিকে তাকিয়ে বললেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম স্যার জামিল, নিউ ভিডিও লাইভে কাজ করি। আমি স্যার ত্রাণ কার্যের ভিডিও করব। ত্রাণ কার্যের ভিডিও করবেন মানে? ত্রাণ কার্যের ভিডিও আপনাকে করতে বলেছে কে?
আমাকে স্যার একদিনের জন্য ভাড়া করা হয়েছে, আপনি নেমে যান। জি স্যার, আপনাকে নেমে যেতে বলছি, ত্রাণ কার্যের ভিডিও করার কোনো প্রয়োজন নেই। স্যার, হামিদ সাহেব যে বললেন। হামিদ সাহেব বললে তো হবে না, আমি কি বলছি সেটা হচ্ছে কথা। যান, নেমে যান। জামিল লঞ্চের ডেক থেকে নিচে নেমে গেল। ফজলুল করিম সাহেব থমথমে গলায় বললেন, জনগণকে সাহায্য করবার জন্য যাচ্ছি, এটা কোনো বিয়ে বাড়ির দৃশ্য না যে ভিডিও করতে হবে। কি বলেন আপনারা? একজন বলল, স্যার ঠিকই বলেছেন, খাজনার চেয়ে বাজনা বেশি, সাহায্য যা দেয়া হচ্ছে তার চেয়ে ছবি বেশি তোলা হচ্ছে, টিভি খুললেই দেখা যায়। তিনি তাকে কথা শেষ করতে দিলেন না, কড়া গলায় বললেন, সারেং এর খোঁজ পাওয়া গেল কিনা দেখুন, আমরা রওনা হব কখন আর ফিরবই বা কখন? এত মিসম্যানেজমেন্ট কেন? দুপুর 12টা নাগাদ সারেং এর কোনো খোঁজ পাওয়া গেল না। তার বাসা কল্যাণপুরে, পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা সংবাদ পাওয়া গেল। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না, তিনি বিড়বিড় করে বললেন, মিসম্যানেজমেন্ট, কেউ কোনো দায়িত্ব পালন করছে না। লঞ্চ 1টা 10 মিনিটে ছাড়লো, অন্য একজন সারেং জোগাড় করা হয়েছে। ফজলুল করিম সাহেব বলে দিয়েছেন ইন্টেরিয়রের দিকে যেতে, এমন জায়গা যেখানে এখনো সাহায্য পৌঁছেনি। তারা হবেন প্রথম ত্রাণ দল। প্রথম দিকে এরকম হচ্ছে, একই লোক 3-4 বার করে সাহায্য পাচ্ছে, আবার কেউ কেউ একবারও পায়নি। তবে অবস্থাটা সাময়িক, কিছুদিনের মধ্যে খুবই প্ল্যান্ড ওয়েতে ত্রাণ কার্য শুরু হবে। কি বলেন হামিদ সাহেব? তা তো বটেই স্যার। জার্মানরা যখন প্রথম রাশিয়া আক্রমণ করলো তখন কিরকম কনফিউশন ছিল রাশিয়াতে, টোটাল হসপস, কে কি করবে, কার দায়িত্ব কি, কিছুই জানে না। এখানেও একই অবস্থা স্যার। ফজলুল করিম সাহেব কোনো জবাব দিলেন না। তার এই পিয়ের স্বভাব হচ্ছে বড় বড় কথা বলা, বুঝিয়ে দেওয়া যে সে নিজে প্রচুর পড়াশোনা জানালো, সে ছাড়া বাকি সবাই মূর্খ। স্যার, চা খাবেন? ফ্লাক্সে চা এনেছি। না, খান স্যার, ভালো লাগবে। তার চায়ের পিপাসা ছিল, কিন্তু তিনি চা খেলেন না। ডেকের খোলা হাওয়ায় আরাম করে চা খেতে খেতে যাওয়ার চিন্তাটাই অস্বস্তিকর। তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এ তো দেখি সমুদ্র। সমুদ্র তো বটেই স্যার, বাতাস নেই তাই আরামে যাচ্ছি। বাতাস দিলে 6-7 ফুট ঢেউ ওঠে। সে কি, একটা ত্রাণ লঞ্চ ডুবে গেল আর ছোটখাটো নৌকা তো কই ডুবছে। বলেন কি, নতুন সারেন কেমন? লঞ্চ ডোবার ভয় নেই স্যার, স্টিল বডি লঞ্চ, নতুন ইঞ্জিন। আমরা যাচ্ছি কোথায় সেটা তো স্যার এখনো ঠিক হয়নি। কি বলছেন এসব? চোখ বন্ধ করে চলতে থাকবে নাকি? ব্যাপার অনেকটা তাই স্যার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই পানি, এখন কম্পাস ছাড়া গতি নেই। ডেস্টিনেশন তো লাগবে, অফকোর্স। আমি সারেংকে বলে দিয়েছি, ঘন্টাখানিক নদী ধরে সোজাসুজি যাবে, তারপর কোনো একটা শুকনো জায়গা দেখলেই নেমে। শুকনো জায়গা মানে আশ্রয় শিবির? আগে দেখতে হবে ওরা সাহায্য পেয়েছে কিনা, তেলে মাথায় তেল দেওয়ার কোনো মানে হয় না। তা তো বটেই স্যার। ত্রাণ সামগ্রী লিস্ট কার কাছে? আমার কাছে স্যার। কি কি নিয়ে যাচ্ছি আমরা? হামিদ সাহেব ত্রাণ সামগ্রীর লিস্ট বের করে বললেন, 52টা তাঁবু। তাঁবু? তাঁবু কি জন্যে? তাঁবু আপনি কি মনে করে আনলেন? এটা মরুভূমি নাকি? মরুভূমির দেশ থেকে আসা সাহায্য স্যার, আমরা কি করব বলুন? তাঁবু ছাড়াও আরো জিনিস আছে। কি? 1000 কৌটা কনসানট্রেটেড টমেটো জুস। বলেন কি, কনসানট্রেটেড টমেটো জুস দিয়ে ওরা কি করবে? ইরাকের সাহায্য স্যার, গত বছর বন্যার জন্য দিয়েছিল, গুদামে থেকে পচে গেছে বলে মনে হয়, কৌটা খুললে ভক করে একটা গন্ধ আসে। আর কি নিয়ে যাচ্ছি? 500 বোতল ডিস্টিল ওয়াটার, এক একটা বোতল 2 লিটারের। বরিক কটন আছে 2 প্যাকেট। এইসব সাহায্য নিয়ে উপস্থিত হলে তো আমার মনে হয় মার খেতে হবে। তা তো হবেই স্যার, বেশ কিছু ত্রাণ দল মার খেয়ে ভূত হয়ে গেছে, কাপড় চোপড় খুলে একেবারে ন্যাংটো করে ছেড়ে দিয়েছে। আপনি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না স্যার, সত্যি কথা বলছি। একটা ত্রাণ দল, খুব সম্ভব শিক্ষক সমিতি, শিশু শিক্ষা বই, খাতা পেন্সিল এইসব নিয়ে গিয়েছিল, তাদের এই দশা হয়েছিল। ফজলুল করিম সাহেব খুবই গম্ভীর হয়ে গেলেন। হামিদ সাহেব বললেন, আমাদের এই ভয় নেই স্যার, রান্না করা খাবারও তো নিয়ে যাচ্ছি। কি খাবার? খাবার স্যার খিচুড়ি, 300 লোকের ব্যবস্থা। তারপর শাড়ি, গামছা, লুঙ্গি এসবও আছে। ক্যাশ টাকা আছে। ক্যাশ কত টাকা? প্রায় 5000। প্রায় কেন, একজ্যাক্ট ফিগার বলুন। 5000 ছিল, তার মধ্যে কিছু খরচ হলো, লঞ্চের তেল খরচ, ভিডিও ক্যামেরা ভাড়া। ভিডিও ক্যামেরা আপনাকে কে নিতে বললো?
এটা তো স্যার বলার অপেক্ষা রাখে না, একটা রেকর্ড থাকতে হবে না। ফজলুল করিম সাহেব আর কিছু বললেন না, ঝিম মেরে বসে রইলেন। চারিদিকে পানি আর পানি, নদী দিয়ে নৌকা চলছে না সমুদ্র পাড়ি দেওয়া হচ্ছে বোঝার কোনো উপায় নেই। আকাশ কেমন ঘোলাটে, অল্প অল্প বাতাস দিচ্ছে আর তাতেই কেমন বড় বড় ঢেউ তৈরি হচ্ছে। লঞ্চের গায়ে বেশ শব্দ করে ঢেউ ভেঙে পড়ছে। এর চেয়ে বড় ঢেউ উঠতে শুরু করলে তো মুশকিল। 2 ঘন্টা চলার পরও কোনো শুকনো জায়গা চোখে পড়লো না। লঞ্চের সারেং চোখ মুখ কুঁচকে জানালো, নদী বরাবর গেলে শুকনো জায়গা চোখে পড়বে না, আড়াআড়ি যেতে হবে। তবে আড়াআড়ি যেতে হলে নৌকা নিয়ে যাওয়া উচিত, লঞ্চ আটকে যেতে পারে। ফজলুল করিম সাহেবের বিরক্তির সীমা রইল না। তিনি বিড়বিড় করে বললেন, মিসম্যানেজমেন্ট, বিরাট মিসম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো আগেই দেখা উচিত ছিল। হামিদ সাহেব হালকা গলায় বললেন, আগে তো স্যার বুঝতে পারিনি। স্যার আপনি কিছু মুখে দিন, সারাদিন কিছু খাননি, চা আর নোনতা বিস্কিট আছে, স্যার দিতে বলি। স্যার কলাও আছে, স্যার দেই। আপনারা কিছু খেয়েছেন? 4টা তো প্রায় বাজে। খিচুড়ি নিয়ে বসেছিল সবাই, খেতে পারেনি, টক হয়ে গেছে। টক হয়ে গেছে মানে? সকাল 7টার সময় রান্না, এখন বাজে 4টা, গরমও পড়েছে ভ্যাপসা। এই গরমে মানুষ টক হয়ে যায় আর খিচুড়ি। লঞ্চ মাঝ নদী কিংবা মাঝ সমুদ্রে থেমে আছে। ফজলুল করিম সাহেব বিমর্ষ মুখে চা আর নোনতা বিস্কিট খাচ্ছেন। এক ফাঁকে লক্ষ্য করলেন, ভিডিওর জামিল ছোকরা লঞ্চেই আছে, নেমে যায়নি, পানির ছবি তুলছে। হারামজাদাকে ঘাড়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারলে ভালো লাগতো, তা সম্ভব না। নদী দিয়ে নৌকা লঞ্চ একেবারেই চলাচল করছে না। দুপুরের দিকে কিছু কিছু ছিল, এখন তাও নেই। হামিদ সাহেব থেমে থেমে বললেন, কি করবো স্যার, ফিরে চলে যাব? সন্ধ্যা পর্যন্ত নদীতে থাকা ঠিক হবে না স্যার, ডাকাতের উপদ্রব, খুবই ডাকাতি হচ্ছে। দিনের অবস্থা খারাপ, ভাদ্র মাসে ঝড় বৃষ্টি হয়। আশ্বিন মাসে ঝড় হয় বলে জানতাম, ভাদ্র মাসে এই প্রথম শুনলাম। আবহাওয়া তো স্যার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি স্যার আমরা রওনা দেব? ফজলুল করিম সাহেব কোনো জবাব দিলেন না। তিনি বন্যার পানি দেখতে লাগলেন। হামিদ সাহেব বললেন, স্যার খিচুড়ি ফেলে দিতে বলেছি, টক খিচুড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে তো লাভ নেই, যে খাবে তার পেট নেমে যাবে। যা ইচ্ছা করুন, কানের কাছে বক বক করবেন না। স্যার ক্যাশ 5,000 টাকা আছে বলেছিলাম না, তাও ঠিক না। লঞ্চের তেল খরচ, ভিডিও ক্যামেরা ভাড়া, সারেং এবং তার 2 অ্যাসিস্ট্যান্টের বেতন, চা, নোনতা বিস্কিট, কলা, এইসব কিনতে মোট খরচ হয়েছে 4,057 টাকা 33 পয়সা। ক্যাশ এখন আছে স্যার 87 টাকা 53 পয়সা। দয়া করে আমার কানের কাছে বক বক করবেন না। লঞ্চ ফিরে চলল। পথে কলা গাছের ভেলায় ভাসমান একটি পরিবারকে পাওয়া গেল। অনেক ডাকাডাকির পর তারা লঞ্চের পাশে এনে ভেলা ভিড়ালো। 87 টাকা 53 পয়সা সবটাই তাদের দেওয়া হলো। একটা শাড়ি, একটা গামছা, একটা লুঙ্গি দেওয়া হলো। ফজলুল করিম সাহেব দরাজ গলায় বললেন, একটা তাঁবু দিয়ে দিন। হামিদ সাহেব ক্ষীণ গলায় বললেন, তাঁবু দিয়ে ওরা কি করবে স্যার? যা ইচ্ছা করুক, আপনাকে দিতে বলছি দিন। তাঁবুর ভারে ভেলা ডুবে যাবে স্যার। ডুববে না। তারা তাঁবু নিতে রাজি হলো না, তার বদলে ভেলা থেকে লঞ্চে উঠে এলো। 11-12 বছরের একটি মেয়ে ছিল সাথে। সারাদিনের ধকলের কারণেই বোধ হয় লঞ্চে উঠার সাথে সাথে হড়হড় করে বমি করে দিল। ফজলুল করিম সাহেব আঁতকে উঠলেন, কলেরা নাকি? কি সর্বনাশ! তার মেজাজ খুবই খারাপ হয়ে গেল। বাকি সময় তিনি ক্যাবিনে দরজা আটকে বসে রইলেন। তার শরীরের তাপমাত্রা বেড়ে গেল। পরদিন খবরের কাগজে ফজলুল করিম সাহেবের ত্রাণ কার্যের একটি বিবরণ ছাপা হয়। অত্যন্ত প্রতিকূল অবস্থায় জনশক্তি অধিদপ্তরের প্রতিমন্ত্রী জনাব ফজলুল করিম একটি ত্রাণ দল পরিচালনা করে বন্যা নিয়ন্ত্রণে বর্তমান সরকারের অঙ্গীকারকে স্পষ্ট করে তোলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো 24 ঘন্টা অমানসিক পরিশ্রম করে তিনি নিজেই অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জনশক্তি মন্ত্রী জনাব এখলাস উদ্দিন হাসপাতালে তাকে মাল্যভূষিত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফজলুল করিম সাহেবের মতো মানুষ দরকার, পরের জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হন না। ঠিক ঠিক এরকম মানুষেরই আমার দরকার, পরের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে। রইসুল ইসলাম, খুব ভালো একটি কবিতা শুনলাম, অর্থাৎ একটি গল্প শুনলাম।
এবারে আবৃত্তি নিয়ে আসছেন জুহি আঞ্জুম মেধা। মেধা নিয়ে আসবেন হাসান হাবিবের ধন্যবাদ কবিতাটি। হাসান হাবিব বাংলা সাহিত্যের 40-এর দশকের একজন খ্যাতিমান কবি। এখন পর্যন্ত তার কবিতা আমরা সবাই শুধু পড়ি না, কবিতা থেকে আনন্দ লাভ করি। বাংলা সাহিত্য যতদিন থাকবে হাসান হাবিব তার কবিতায় ততদিন বেঁচে থাকবেন। ধন্যবাদ পড়বেন জুহি আঞ্জুম মেধা। আসি তবে, ধন্যবাদ। না না, সে কি, প্রচুর খেয়েছি। আপ্যায়ন সমাদর যতটা পেয়েছি ধারণাই ছিল না আমার। ধন্যবাদ। রাত বেশি, এবার চলি তবে স্যার। আসবো না, সে কি, হুজুরের সামান্য কেরানি দয়া করে ডেকেছেন, এ তো আমি ভাগ্য বলে মানি। খেটে খুঁটে সে কি কথা, নিজের বাড়ির কাজ আর খাটবো না, চুপ করে খেয়ে যাবো স্যার। চলি তবে। কি যে মজা, সত্যি স্যার মজার ব্যাপার। এমন মজার কথা এর আগে শুনি নাই আর। চিঠিতে তো লেখা ছিল ডলির জন্মোৎসব বলে। চিঠি পড়ে ভেবেছি ডলি বুঝি আপনার মেয়েদের কারো ডাক নাম, তাই তো সামান্য কিছু চকলেটও নিয়ে আসলাম। তাই নাকি, চকলেটও খায় নাকি ডলি? হবেও বা, সে যাকগে। এবার সত্যি কথা বলি, ডলি নাম কুকুরছানার, আজ তার জন্মোৎসব। সত্যি এক ইউনিক ব্যাপার। সত্যি নাকি, ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে এটা? তাহলেও বলুন তো, এমন নিখুঁত ভাবে সেটা আপনি ছাড়া কে আর দেখালো? অনেকেই। হবেও বা, সেসব কি জানি? আপনার অধীনস্থ জনৈক কেরানি দয়া করে ডেকেছেন, তবেই না জানা গেল। তেমন না হলে এও তো আমার পক্ষে জানা সম্ভব হতো না স্যার। সত্যি স্যার, কুকুরের ছানা, তার জন্মদিনে এত খরচের হাত? 2000? তা হবে না, ও বেটার বাদশাহী বরাত। হাসবো না, সে কি স্যার, এমন খুশির দিন আমাদের এ জীবনে বলুন তো আসে কতবার? চোখে পানি, না না স্যার, কি জানেন, খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে এখন রাতও হলো, আপনারও বিশ্রাম নেবার সময় হয়েছে। আজ আসি তবে স্যার। মেধা, ভালো লেগেছে, ভালো। এই কবিতাটি খুব বহুশ্রুত কবিতা এবং হৃদয়ে বিঁধে যায় এই কবিতাটি। কোথায় যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতো কিছু কথা একটার পর একটা আঘাতের মতো বিঁধে যায়। যাই হোক, হাসান হাবিবের পরে আসবেন আরেকজন খ্যাতিমান কবি, আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা নিয়ে বাদল সাহা শোভন। শোভন দুটি কবিতা পড়বে, তার আগে পড়বে কিংবদন্তির কথা বলছি তার অংশবিশেষ আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ আমাদের আবৃত্তি শিল্পীদের কাছে খুবই প্রিয় একটি নাম, কবিতার পাঠকদের কাছে খুবই প্রিয় একটি নাম। তিনি বরিশালের মানুষ হলেও আমরা তাকে শুধু বরিশালের ভাবতে রাজি নই, আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত বাঙালির জীবনের একজন বড় কবি হিসেবে মানতে রাজি। পড়বেন বাদল সাহা শোভন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তালিকা। সব্যসাচী দেব রাজনীতির মানুষ এবং একজন কথা সাহিত্যিকও বটে। রাজনীতি করলেও তার কলমের ধার ছিল, ধার আছে বেশ প্রখর। তিনি লিখেছেন চণ্ডালিকা। আবৃত্তি করবেন বাদল সাহা শোভন। জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। মা, দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে এই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরায় ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে। বাবুদের ইদারা, তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ। কুকুর আর মানুষের জিভ ঝুলে পড়ে, আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা, বাঁকুড়া, পুরুলিয়া,
রাঢ়ের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও। ঠিক আছে শোভন, এবারে আবৃত্তি নিয়ে আসছেন শিরিন মিথিলা। শিরিন মিথিলা পরপর দুটি কবিতা আবৃত্তি করবেন। প্রথমে টোকন ঠাকুরের মহাকাব্যের ট্র্যাজেডি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আরেকজন কবির অনুরোধে এই কবিতাটি লিখেন তিনি, মহাকাব্যের ট্র্যাজেডি। শিরিন মিথিলা। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছিলে, কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার ধারের বট গাছটাও দেখেছে তুমি কত দূর হেঁটে যাও। নদী পাড়ের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ। তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে, আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছ বারংবার। তুমি বলেছ রক্ত আরো দেব। একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা। তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথাই মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। সেই ট্র্যাজেডির জন্য তুমি ঢেলে দিলে তোমার সবটুকু রক্ত। তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো তোমারই বুকের রক্তে, মহাকাব্য পূর্ণ হলো নারী শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না। যেমন সন্তান ছাড়া মা হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। তার আরেকটি কবিতা, একদিন অনেক দিন। গীতিকার ও কবি নীল মাহবুব। নীল মাহবুব গান প্রচুর লিখেছেন, পাশাপাশি কবিতাও লেখেন। আবৃত্তি করবেন শিরিন মিথিলা, একদিন অনেক দিন। একদিন তোমার জন্যই হোক রাজনীতি, নগ্ন পায়ের 10 আঙ্গুলে দশাশই স্বপ্ন মিছিল। একদিন তোমার জন্যই হরতাল অবরোধ, তোমার জন্য একদিন হোক রাজপথ জুড়ে বিক্ষোভ। উগলে দেব সেদিন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হৃৎপিণ্ডের গহীন অরণ্যে জমানো যত চাঁপা ফুলের ক্ষোভ। একদিন তোমার জন্যই অক্কা পাক সব রাজনীতিবিদ, একদিন তোমার জন্যই হিসেবে গরমিল তবু অঙ্ক কষে গণিতবিদ। তোমার জন্য একদিন ভূমিকম্প, কম্পমান হৃদয় কম্পাঙ্ক। একদিন তোমার জন্যই
উলুবনে মুক্ত ছড়ানো, একদিন তোমার জন্যই বিশ্বাসের দাঁড়িপাল্লায়, তোমার জন্যেই নিঃশ্বাস বিনিময়, তোমার জন্য একদিন ছক কেটে কি নিদারুণ অভিনয়। প্রজাপতির ডানায় উড়াবো ইচ্ছে অনিচ্ছের জোড়াতালি স্বপ্ন, আকাশের অনামিকায় বৃষ্টি বিলাস, এঁটেল মাটির আবেগ। একদিন তোমার জন্যই সরে যাবে মেঘ, একদিন তোমার জন্যই পাতার ফাঁকে রোদ, একদিন তোমার জন্যই ধুলোমাখা পথে ধুলোর জয় হোক, তোমার জন্য একদিন চড়ুই ভাতি, ব্যস্ত দিন ব্যস্ততা রঙিন, তবু তবু একদিন নিও ছুটি। এবারে আসছেন আবৃত্তি নিয়ে লিটন বারুরি। আবার আমরা রবীন্দ্রনাথে প্রবেশ করছি। রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন লিটন বারুরি কবিতা উদ্বোধনকে। তিনি দুটো কবিতা পড়বেন। প্রথমে আমরা উদ্বোধন শুনে নিই। রবীন্দ্রনাথ কালিম্পংকে বসে এই লেখা লিখেছেন। লিটন বারুরি। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শুধায়, ছুটে আর টুটে পলকে। তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর, বাঁধিস নে স্মৃতি বাহিনী। যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক দুলক ভুলক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ, বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাস নেকো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায়ে না নে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে, নিজ হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার দিনে যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দোলে শিশির যেমন, শিরেশ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। শুধু অকারণ পুলকে। লিটন বারুরি আবৃত্তি করলেন উদ্বোধন। তিনি আরেকটি কবিতা নিয়ে আসছেন, প্রতিদান, জসিম উদ্দিনের। জসিম উদ্দিন বাংলা সাহিত্যের এক অন্যতম কবি। আমরা স্কুল জীবনে শিশুবেলায় শুনেছি পল্লী কবি জসিম উদ্দিন। তিনি কি শুধুই পল্লী কবি? পল্লী কবি তো বটেই, কিন্তু তিনি অনেক অনেক বড় মাপের কবি। বাংলা সাহিত্যে আমাদের গ্রামীণ জীবনের বাংলার অনেক শব্দকে তিনি যুক্ত করেছেন সাহিত্যে। তাঁর কিছু ব্যবহৃত শব্দ বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। কাজী নজরুল ইসলামের সমসাময়িক, নজরুল ইসলামের ৩-৪ বছরের ছোট, কিন্তু একই সময় তারা বেড়ে উঠেছেন। এই জসিম উদ্দিন আজকাল, মাঝে একদমই কম পড়া হতো, আজকাল আবার আবৃত্তি শিল্পীবৃন্দ জসিম উদ্দিনকে খুঁজে বের করেছেন। আমরা খুব প্রত্যাশা করি সবাই জসিম উদ্দিনকে পড়ে দেখবেন, তার কবিতা পড়ে দেখবেন। জীবনকে ফিরে পাওয়া যায়, বাংলাকে খুঁজে পাওয়া যায়। সুচয়নী কাব্যগ্রন্থ থেকে, যেটি 1961 সালে গ্রন্থটি প্রকাশ পায়, সেখান থেকে প্রতিদান নিয়ে এসেছেন লিটন বারুরি। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথেরই বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর।
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আবৃত্তি শিল্পী A.K.M. শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কাজী নজরুল ইসলামকে নিয়ে এসেছেন তার ভয় করিও না হে মানবাত্মা। নজরুল ইসলাম তার লেখায় বরাবর আমরা পেয়েছি অসাম্প্রদায়িক মানবতা, ধর্মনিরপেক্ষতা। এই লেখাগুলোকে বারবার আমাদের চিনতে শিখিয়েছে মানব জাতিকে, মানুষকে, নিজের বিবেককে, নিজের জীবনকে। আমাদের আবৃত্তিকার শহীদুল্লাহ নজরুল ইসলামের বেশ কিছু কবিতা তার আয়ত্তে এনেছেন। তার মধ্যে একটি কবিতা ভয় করিও না হে মানবাত্মা। আবৃত্তি করবেন A.K.M. শহীদুল্লাহ কায়সার। তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, শক্তি মাতাল দৈত্যেরা সেথা করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানবাত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে। পাতালেরই মাতাল রবে না আর পৃথিবীর বুকে। তখতে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে, তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে। ঘন গৈরিকে আকাশ রাঙায়ে বৈশাখী ঝড় আসে, ভাবে লোভান্ধ মানব তাহার গোধূলি লগন হাসে। যে আগুন ছড়াইয়েছে বিশ্বে তারই দাহ ফিরে এসে, ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহারই দেশে দেশে। সত্য পথের তীর্থ পথিক ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে। পথের ঊর্ধ্বে উঠে ঝড়বায়ে পথের আবর্জনা, তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে কেহ কভু ভাবিও না। ঊর্ধ্বে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা, পিচ্ছিল করে পথ তাই বলে জয়ী হয় না কো কাদা। জয় পরাজয়ে সমান শান্ত রহিব মোরা সবে, জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে। লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর, রণভূমে যদি হত হই মোরা হব চির প্রিয়তার। হয়তো কখনো জয়ী হবে ওরা, হটিব না মোরা তবু, বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু। বিদ্বেষ লইয়া ডাকিলে কি কভু পথ ভ্রান্ত ফিরে, ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নীরে। সজ্ঞানে যারা করে নিপীড়ন, মানুষের অধিকার কেড়ে নিতে চায়, তাহাদেরই তরে আল্লাহর তলোয়ার। অজ্ঞান যারা ভুল পথে চলে, মারিও না তাহাদেরে। ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে ফেরে। সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো, বুকে রাখো তার ভক্তি ও প্রেম, হাতে তলোয়ার রাখো। সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে, সত্য পথের সর্বশত্রু ছাই হয়ে যায় জ্বলে। আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন, তারেও কঠিন শাস্তি দিতে হবে আল্লাহর প্রয়োজন। আগে চলো দুর্জয় নব অভিযান সেনা, আমাদের গতি প্রবাহ কারো কোনো বাধা মানিবে না। বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চিরসাথী, নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি। ভয় নাই নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লোভিবে জয়। ভক্তে দেখায় রক্ত চক্ষু যারা,
তারা হবে লয়। বলো এই পৃথিবীতে মানুষের ইহা কাহারু তখ্ত নয়। পুণ্য তখ্তে বসিয়া যে করে তখ্তের অপমান, রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান। ভিস্তিওয়ালার রাজত্ব ভাই হয়ে এলো ওই শেষ, বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ। রক্ত চক্ষু রক্ষ চক্ষু, সাবধান সাবধান, ভুল বুঝাইয়া বুঝেছ ফুলাবে আল্লাহর ফরমান। এক আল্লাহরে ভয় করি মোরা, কারেও করি না ভয়। মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময়। সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী, রবি শশী গ্রহ তারা। কাহারা সত্য পথের পথিক, পথভ্রষ্ট কারা। ভয় নাহি নাহি ভয়, মিথ্যা হইবে ক্ষয়, সত্য লোভিবে জয়। মিথ্যা হইবে ক্ষয়, সত্য লোভিবে জয়। হ্যাঁ, নজরুলের কবিতার শব্দগুলো যেন শহীদুল্লাহর ভেতর থেকে বেজে ওঠে ও শব্দগুলোকে খুব আপন করে নেয়। এবারে আসছেন আবৃত্তি নিয়ে বিলকিস আহমেদ। বিলকিস আহমেদ দুটো কবিতা পড়বেন। একটি রবীন্দ্রনাথের পূজার ছুটি, লিপিকা থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গল্প কিংবা কবিতা কিংবা উপন্যাস লিপিকা থেকে পূজার ছুটি। তারপরে তিনি আরেকটি কবিতা পড়বেন, সে কথায় পরে আসি। প্রথমে পূজার ছুটি, বিলকিস আহমেদ। স্টিমার আসিছে ঘাটে, পড়ে আসে বেলা, পূজার ছুটির দল লোকজন মেলা। এলো দূর দেশ হতে, বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে। জাহাজে ছাদে ভিড়, নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে। হ্যাঁ বলছে, তারই মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম। বোঝা আছে কত শত, বাক্স কত রূপ, টিনবেদ চামড়ার পুটুলির স্তূপ। থলি ঝলি ক্যাম্বিসের, থালা ঝুড়ি ধামা, সবজিতে ভরা। গায়ে রেশমের জামা, কোমরে চাদর বাঁধা। চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে। বঙ্কু, শ্যামদাস, অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা করে মস মস, মেরে কুনোয়ের গুঁতা। ভিড় ঠেলে আগে চলে, হাতে বাঁধা ঘড়ি, চোখেতে চশমা কারো সরু এক ছড়ি। সবেগে দুলায়, ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাঁশি। কে পড়ে কাহার ঘাড়ে, সবাই সবার আগে যেতে চায় চলে। ঠেলা ঠেলি, বকাবকি, শিশু মায়ের কোলে চিৎকার স্বরে কাঁদে। গড় গড় করে নোঙর ডুবিল জলে, শিকলের ডোরে জাহাজ পড়িল বাধা। সিঁড়ি গেল নেমে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে। কুলি কুলি ডাক পড়ে, ডাঙা হতে মুটে। দুর্দার করে এলো দলে দলে ছুটে। তীরে বাজাইয়া হাঁড়ি, গাহিছে ভজন অন্ধ বেণী। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে। নাম ধরে ডাকে, খুঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে। চলিল গরুর গাড়ি, চলে পালকি ঢুলি। স্যাকরা গাড়ির ঘোড়া, উড়াইল ধুলি। সূর্য গেল অস্তাচলে, আধার ঘনালো। হেথা হোথা কেরোসিন লণ্ঠনের আলো। দুলিতে দুলিতে যায়, তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলিছে। শূন্য হয়ে গেল তীর, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূর বাঁশ বনে। শেয়াল উঠিল ডেকে, মুদির দোকানে টিম টিম করে দ্বীপ জলে এক কোণে। শৃঙ্খলা বিশৃঙ্খলা, এইটি লিখেছেন সলিল চৌধুরী। সলিল চৌধুরীকে আমরা জানি বিখ্যাত একজন গানের মানুষ, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গণসঙ্গীতের একজন শ্রেষ্ঠ মানুষ। তিনি অনেকগুলো ভাষাও জানতেন, অন্তত 12-13টি ভাষায় তিনি সঙ্গীতের কাজ করেছেন। কত বড় কাজ করেছেন তিনি। সেই সলিল চৌধুরীর একটি কবিতা, শৃঙ্খলা বিশৃঙ্খলা
আবৃত্তি করবেন বিলকিস আহমেদ। আমি সলিল চৌধুরীর প্রবন্ধ পাঠ করছি। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে। চার দেয়ালে গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাকমাথা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্ত্রীদের রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সব সময় নিচু শ্রেণীর, আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলা ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন শব্দ আছে, তবে এটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আলাদা বেপরোয়া গন্ধ। ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যেও অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা এই দুটোর কোনোটিই ছিল না। যদিও একটা পাপোশ পর্যন্ত 1 ইঞ্চি সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো। বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা পেতে পেতে চলার পথে তা কখনো মনে হতো না ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারে স্পর্শে আগুছালো হয়ে মুক্তি পাবার জন্য প্রতীক্ষা করত, আশা করে থাকতো আবার কখন মায়ের হাতে ছোঁয়া পড়বে, মায়ের বকুনি তারা শুনবে, তারপর দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝেতে আর পড়ে থাকতো না, বা পড়ার টেবিলে ডেস্কটপে খালি থালা, একটা জামা বের করার কাপড়ের তোলপাড় আলমারি, এসব আর কিছুই হতো না। মার যেন কোনো কাজই থাকতো না, আর মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারে স্পর্শে আগুছালো হয়ে মুক্তি পাবার জন্য কাঁদতো। আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি, সাজানো কিন্তু ঠিক গোছানো নয়, ওটা ইংরেজির টিপ টপ। ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে, কিন্তু শৃঙ্খলার মধ্যে যে ভালোবাসা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটি পুরুষ, গোছানো কথাটি স্ত্রী। এই শুনলাম আমরা বিলকিস আহমেদের আবৃত্তি, দুটো আবৃত্তি। এবারে আমরা আমাদের একজন প্রিয় মুখ দেখতে পাচ্ছি। এই প্রিয় মুখ দেখতে পেয়ে সবাই আনন্দিত যেমন হয়েছে, তেমনি বুঝে গেছে যে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা। ওই তাকে দিয়েই আমরা শেষ করব। তিনি দুটো কবিতা আবৃত্তি করবেন। জীবনানন্দ দাশ নিয়ে এসেছেন তিনি, আর একটি সংগৃহীত কবিতা বুড়ো নিয়ে এসেছেন। জীবনানন্দ দাশ তো ব্যাখ্যা করার কিছু নেই। জীবনানন্দ হচ্ছেন কুসুম কুমারীর পুত্র, সেই কুসুম কুমারী যার একটি কবিতাই যথেষ্ট। এবং জীবনানন্দ আমাদের বাংলা সাহিত্যের এক অন্যতম কবি, তাকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই বাংলা সাহিত্য তথা বাঙালির। যাই হোক, ধূসর পাণ্ডুলিপি থেকে এটি এনেছেন মীর বরকত, কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। এবারে দুটো আবৃত্তি করবেন, তিনি সাজাবেন, তিনি কথা বলবেন, তিনি আবৃত্তি করবেন। মীর বরকত। আমার এ গান কোনদিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয়ে গান আসে, ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান। কোনদিন শুনিবে না তুমি তাহা জানি আমি, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে,
তবু হৃদয়ে গান আসে। তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে। কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে। কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল, জানে না সে। রাত্রির সিন্ধুর জল, রাত্রির সিন্ধুর ঢেউ, তুমি এক। তোমারে কে ভালোবাসে? তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে। তুমি শুধু একদিন, এক রজনীর, মানুষের মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে। কোন সমুদ্রের পারে, বনে মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে, ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত ও রাতে, মরার হাতের সাদা হাড়ের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রি, দিতে পারে যত। আমি পরের কবিতা করার আগে একটু কথা বলে নিব স্যার। হ্যাঁ, নিশ্চয়ই। অনলাইনে কণ্ঠশীলনের স্বাগত সংলাপের এই অনুষ্ঠানটি দ্বিতীয় অনুষ্ঠান। এর আগে আমরা আরো একবার অনলাইনে করেছি, আর মঞ্চে আমরা বহুবার করেছি স্বাগত সংলাপ সহ নানা ধরনের অনুষ্ঠান। কণ্ঠশীলনের নিয়মিত আবর্তন, কণ্ঠশীলনের প্রয়োগ পর্যায়, কণ্ঠশীলনের নাটক, কণ্ঠশীলনের আবৃত্তির অনুষ্ঠান ইত্যাদি সব মিলে কণ্ঠশীলনের নানাবিধ কর্মকাণ্ডে কণ্ঠশীলনের বহু কর্মী ৩৭ বছর ধরে কণ্ঠশীলনের সাথে সম্পৃক্ত আছেন এবং কণ্ঠশীলনের বিভিন্ন কোর্স সম্পন্ন করে অনেকেই চলে গিয়েছেন বিভিন্ন স্থানে, বিভিন্ন দলে, বিভিন্ন গণমাধ্যমে, নাটকে, আবৃত্তিতে, সব জায়গায় আছেন। আমাদের নিয়মিত যেসব অনুষ্ঠান হয় তার মধ্যে স্বাগত সংলাপ অন্যতম। আজকে আমরা এই অনুষ্ঠানটি যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের গোলাম সারোয়ারের প্রাণবন্ত সঞ্চালনায় এই অনুষ্ঠানটি যারা সরাসরি দেখছেন এবং শুনছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আমার শেষ নিবেদন বুড়ো কবিতাটি, সংগৃহীত কবিতা আবৃত্তি করছি। বুড়ি মরে গেল, বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানো শোক চলল কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কাভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানে দুল নেবে, কেউ বালাজোড়া। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে পড়ে। হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পাইচারি করে। সেদিন ছোট নাতনি এসে বলে গেল, দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু ওই লাঠিখানা আমার,
আমি খেলবো। এদিক থেকে বৌমা দৌড়ে আসে। দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো, এসব কথা বলতে নেই, বলেছি না। বুড়ো হাসে। যে বৌমার এমন শাসন, সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে। বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে, তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দুই ছেলের মাঝে প্রায় দিন তো ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে। বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, আজ শুধু এক বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল। আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বলল না। কি বা বলবে যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে? কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো। বুড়োর হিসেবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাতে তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের জীবন, কাদের জন্য এত কিছু? বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়, বোঝা হয়ে নয়। আনমিউট করতে হবে সারার ভাই। নিশ্চয়ই বোঝা হয়ে নয়, বোঝা হয়ে নয়, সেই কথাটি সত্য কথা। মীর বরকতের এই কবিতার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে শেষ করছি। তার আগে আমরা সোহেল রানাকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি, যিনি আমাদের যান্ত্রিক জায়গায় কাজ করেছেন, এবং দুঃখিত আরেকজন যিনি আমাদের বিভিন্ন সময় অনুষ্ঠানে পোস্টার করে দেন, সালাম খোকন। সালাম খোকন কি যুক্ত হয়নি? ঠিক আছে, তাকে আমরা অন্য অনুষ্ঠানে আনবো। চমৎকার দুটো কবিতার শেষ করলেন আমাদের বরকত ভাই। এই আবৃত্তির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তার আগে আমাদের সঙ্গে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আগামী শনিবার কণ্ঠশীলনের অনুষ্ঠান হচ্ছে ২০০তম জন্মবর্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাঙালি জাতীয় জীবনে কিরকম প্রয়োজনীয়, কিরকম অবিসংবাদিত তা বলার অপেক্ষা রাখে না। 4 জন বিদ্যাসাগর গবেষক এই আলোচনায় অংশগ্রহণ করবেন। পাপিয়া সিংহ মহাপাত্র, একজন বিদ্যাসাগর গবেষক, প্রধান শিক্ষিকা, সাকুয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, কলকাতা। আবুল মোমেন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, বাংলা সাহিত্যের, বাংলা প্রবন্ধের এবং ফুলকির কর্ণধার, যিনি নিরলসভাবে লিখে চলেছেন, সব দিকেই লিখে চলেছেন এবং তার পাণ্ডিত্য আমরা জানি। তারপরে আলোচনায় থাকবেন প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর গবেষক, কলকাতা থেকে, এবং থাকবেন অধ্যাপক শরীফা সালোয়া টিনা, উপাচার্য, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, তিনিও বিদ্যাসাগর গবেষক। এই 4 জন কীর্তিমান পুরুষের আলোচনায় এবং বিদ্যাসাগরের লেখা থেকে কিছু পাঠ নিয়ে আগামী শনিবারের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাই। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন এই জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে কথাটা বলতেই হবে
স্বাস্থ্যবিধি মেনে চলুন।